আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলতে আপনাদের জন্য এই ভিডিওটা করা। মূলত আমার জন্য এবং যারা আমার মতো অনলাইনে কাজ করেন এবং ক্যারিয়ারও গড়তে চাইতেছেন তাদের জন্য। তো তাদের হয়ে এই ভিডিওটা আমার করা। এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হইতেছে আমরা যেন যারা ফ্রিল্যান্সার আছে তারা অথবা যারা অনলাইন এজেন্সি ওনার আছে, যারা বাইরের দেশের সাথে কাজ করতেছে তারা যেন খুব দ্রুত গতিতে বিশেষ অন্যান্য দেশের সাথে তাল মিলে যেন এগিয়ে যেতে পারে, এই কারণে আমার এই ভিডিওটা করা। এবং এই ভিডিওতে আমি দেশের যারা মন্ত্রী পরিষদের সবাই আছে তাদের কাছে আমি একটু সাহায্যের আহ্বান করব। কী সাহায্য এটা আমি একটু পরে বিস্তারিত আলোচনা করতেছি। তো ভিডিও জুড়ে আমি তানভীর রহমান আছি আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিওটা করার জন্য আমি একটু ইমোশনাল এবং একটু মন খারাপ আমার। যাই হোক, কিছু করার নাই। মন খারাপ এই দোষটা আমার নিজেরই। তো কিছু করার নেই, যাই হোক। তো চলুন আপনাদের একটু পিছনের দিকে নিয়ে যাওয়া যাক। 22শে জুন আমাকে একটা কল দেওয়া হয়। কল দেওয়ার পরে এই কাগজটা আমাকে দেওয়া হয়। তো এটা কি এর ডকুমেন্ট? বিকাল 4টার দিকে আমার ফোন দিয়ে বলতেছে আপনার কাছে একটা ক্লিয়ারেন্সের ডকুমেন্ট আসছে। বললাম ওকে, ঠিক আছে, ক্লিয়ারেন্সের কিসের ডকুমেন্ট? তো ওইটা সে বলতে পারতেছে না, কিন্তু বলছে যে কাস্টমসে ক্লিয়ারেন্সের জন্য ডকুমেন্ট পাঠাইছে, ওইগুলো আনতে হবে। তো আমি চিন্তা করলাম ওকে, ঠিক আছে, ক্লিয়ারেন্সের জন্য কি আসতে পারে। তো তখন আমার মনে হয়েছে একটা বিষয়, এটা হচ্ছে যদি একটু আরেক সপ্তাহ পিছনে যাই। গত 15ই জুন আমি একটা বই অর্ডার করি অনলাইন বিজনেস রিলেটেড। যাই হোক, এটা পরে আনবক্সিং করবো, যাই হোক ওইটা নিয়ে ভিডিও থাকবে অবশ্যই। তো ওই বই সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন এবং যতটুকু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে এই ডকুমেন্টটা আমি নিয়ে আসি এটাতে। তো এটা হচ্ছে একটা বইয়ের ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো এটা দিয়ে দেখায় আমাকে বইটা নিয়ে আসতে হবে, যে পার্সেলটা আসছে ওইটা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসলাম, এটা রিসিভ করলাম। তো রিসিভ করার পরে এখানে একটা নাম্বার দিছে, আমাকে বলছে এই নাম্বারে কল দিতে। ঠিক আছে, অবভিয়াসলি আমি কল দিছি। কল দেওয়ার পরে বলছে যে আপনার এই প্রোডাক্টটা তো আসছে, কিন্তু এটা তো ক্লিয়ারেন্সের জন্য আপনার নিজে উপস্থিত থাকতে হবে, অথবা আপনি ইউপিএস ডেলিভারি সার্ভিস যারা আছে ওনাদেরকে আপনি অথরাইজ করতে পারেন। বললাম ঠিক আছে, অবশ্যই তাহলে অথরাইজ করি। কি কি করতে পারি? তো সেক্ষেত্রে বললো যে আপনার ভোটার আইডি, সেই ডকুমেন্ট, অনেক কিছু বলছে ভাই, অনেক কিছু আমি বুঝিও না। যাই হোক, এখানে অনেক নাম্বার দেওয়া আছে। তো বলছে এগুলো লাগবে, তারপর আপনার কাছ থেকে বলছে যে 1500 বা 2000 টাকা লাগবে। আমি বলছি ওকে, 2000 টাকা? হ্যালো, এক্সকিউজ মি, 2000 টাকা কেন? তো উনি বলছে যে প্রোডাক্টের ভ্যালু এই সেই ব্যাট ট্যাক্স মিলে আপনার আনুষঙ্গিক খরচ হবে 1500 থেকে 2000 টাকা। তো আমরা আপনার কাছ থেকে 2000 টাকা নেব। 2000 টাকা নেওয়ার পরে যদি আরও বাড়তি খরচ হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে বাড়তি চার্জ করা হবে প্রোডাক্ট ডেলিভারির সময়। আর যদি ওই বাড়তি না নিতে চান, যদি টাকা কম খরচ, সেক্ষেত্রে আমাকে রিফান্ড করবে। তো আমি কি চিন্তা করি, যদি আমার পরিস্থিতি যে আপনি থাকতেন, আপনি কি চিন্তা করতেন? আমি চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, এখানে আমার এটাই বলছে। আর তারপর আমি একটু পেজ উল্টাই, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো শেষে আমার এখানে বুকের প্রাইস যদি আমি দেখাই, এখানে $5 দেওয়া আছে যদিও, যাই হোক। তো বইটার দাম আছে $5। বইয়ের দাম আমি টোটাল $20 খরচ করছি, যাই হোক। তো $5 বই, আর আমার কাছে চাইতেছে 2000 টাকা। এটা যদি আপনি $5 যদি আপনি হিসাব করেন, যদি $20 হয় সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা ক্রস করতেছে না, কম হইতেছে। তাই আমি চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, যেহেতু বলছে ওনাদের অথরাইজ করতে পারি, অথবা আমি নিজেও যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি নিজেই যাই। তো 23শে জুন সকাল 7টায় ঘুম থেকে উঠে যাই, রেডি রেডি হইয়া চাইছিলাম একটা ব্লগ ভিডিওর মতো করবো, কিন্তু করা হয়নি আর। তো তারপর রওনা দেই এয়ারপোর্ট কার্গো অফিসের উদ্দেশ্যে। তো যাই হোক, ওখানে পৌঁছানোর পর তো মেইন কাহিনী শুরু। কি হয়েছে, ইউপিএস এর অফিসে গেলাম। যাওয়ার পরে বলছে আপনার তো এটা ব্যাড ট্যাক্স ক্লিয়ারেন্স করতে হবে। ক্লিয়ারেন্স করার জন্য কি করতে হবে, আপনাকে সিএনএফ এর শরণাপন্ন হতে হবে। আমি ভাবছি ভাই কোনো অফিস টফিস, সিএনএফ এর অফিস। এখন একজন আনসারকে জিজ্ঞেস করলাম যে ভাই সিএনএফ এর অফিসটা কোথায়? তো এটা বলে ভাই সিএনএফ তো কোনো অফিস না,
এটা হচ্ছে ফ্রি এজেন্ট, ওনারা হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্স ক্লিয়ারেন্স করে দেয়, তারপরে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তো এটা কীভাবে করতে হবে? তো উনি বললো যে এইভাবে একজনের সাথে কথা হইলো, কথা হওয়ার বলতেছে যে আপনার প্রোডাক্টের ওয়েট কত, প্রাইস কত, তারপর কোথা থেকে আসছে, বললাম কিছু ইনফরমেশন দিছি। তো দেওয়ার পরে বলতেছে যে ওকে ঠিক আছে, আপনার কাছে 1500 টাকা চার্জ করা হবে। যাই হোক, একজন বলছে 2000, পর আরেকজন বললো 1500। এখন যাই হোক, আমি একটু চিন্তা ভাবনা করতেছি, কারণ একটা প্রোডাক্ট, একটা হচ্ছে একটা বই, সাধারণ বই একটা, আর যে সিএনএফ উনি অবশ্যই একজন দালাল, কারণ যেহেতু ওনার কোনো অফিস নাই, কোনো কিছুই নেই, ফ্রি এজেন্ট, অবশ্যই উনি একজন দালাল। তো আমি চিন্তা করলাম ওকে ঠিক আছে, আপনাকে আমি পরে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি তো ভাই জানি আর ফোন টোন দেই নেই। যাই হোক, তো বুঝতে পারছি যে আমি দালালের চক্করে পড়তে যাইতেছি। আপনারাও সাবধান থাকবেন এই সমস্ত মানুষজনের কাছ থেকে। তো এই জিনিসটা শেয়ার, আমি কিন্তু এখনো আমার বই পাই নাই, যেহেতু বলছি যে আমার ডকুমেন্ট আমার কাছে আছে এখনো, আনবক্সিং অবশ্যই করবো। তো বিষয়টা কি দেখেন, অনেকে কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্যই হোক বা স্টাডির জন্যই হোক বা যে কোনো কারণে অনলাইন বিজনেস গ্রো করতে যান, আপনি একটা অনলাইনে কোর্স কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে কোনো প্রকার কার্ড আপনাকে অ্যালাউ করতেছে না অনলাইন পেমেন্টের জন্য। আমি করতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। যেমন 2019-এর সেপ্টেম্বরের 12 তারিখ, এর আগেই আমি বাংলাদেশের একটা ব্যাংকের মাস্টার কার্ড ছিল আমার কাছে, তো ওটাতে বলছে যে এটা দিয়ে কি অনলাইন ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে নাকি। উনি বলছে যে না, এটা দিয়ে শুধু লোকাল পেমেন্টগুলো করা যাবে। তো ভাই, যদি এটা দিয়ে শুধু লোকাল পেমেন্টই করা যায়, তাহলে এটার নাম মাস্টার কার্ড দিয়ে লাভ হইল কি? আমি কি দিয়ে কোনো টাকা মানে লোকালি কি আর আমি করতেছি মতো? যাই হোক, আর কিছু করা হয়নি। তো আমি আমার অন্য কার্ড দিয়ে কাজ সারছি, আমার $300 পেমেন্ট করার দরকার ছিল, এটা আমি করছি। তবে এই সমস্ত বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে মানে কোনো অগ্রগতিই নেই। সরকাররা যদি একটু খেয়াল করে যে ওকে ঠিক আছে, অনেকের তো এই সমস্ত প্রোডাক্ট কিনতে হয়, অথবা এই সমস্ত যারা শিখবে একটা বিষয়, ওকে ঠিক আছে, আমি যদি নতুন একটা টেকনিক শিখতে পারি, আমি কিন্তু অন্য দেশ, যেমন আপনি যদি ভারতের দিকে তাকান, অন্য দেশ বাদ দিলাম ভাই, ভারতের দিকে যদি তাকান, ভারতের আপনি গ্রোটা দেখেন কীভাবে হইতেছে, ধুমধাম গ্রো হইতেছে। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট আছে, মানে ভালো ভালো এজেন্সিগুলো কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্ট করতেছে। কারণ কি, ওনাদের ফ্যান বেস ভালো এবং ওনাদের গভর্নমেন্টও কিন্তু তাদেরকে খুব হেল্প করতেছে যেন তাদের মার্কেটটা গ্রো হয়। কারণ আপনি যে কোনো একটা ভালো ফেসবুক গ্রুপে যান, ওই টিকটক মার্কা গ্রুপে না, ভালো গ্রুপে যান, সেক্ষেত্রে আপনি মিনিমাম 10% দেখবেন ইন্ডিয়ান, এবং তারা বেশ ভালো রেপুটেশনের সাথে ওখানে কাজ করতেছে। কিন্তু আপনি একটা বাংলাদেশি সার্চ করে দেখেন, 1%ও বাংলাদেশি ঠিকঠাকভাবে পাবেন না যারা রেপুটেশনের সাথে কাজ করতেছে। তো এখন এখানে ভুলটা কার? আমি বলবো ভাই, যারা অনলাইনে বিজনেস শুরু করতে যেতেছে, আমি আছি যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছে, এদের। কারণ হইতেছে, সরকার কি আমাদের বলছে যে ভাই যাও ফ্রিল্যান্সিং করো, অনলাইনে বিজনেস তারা করাও, ওইটা করো সেটা করো? করো নাই। এটা কিন্তু আমরা নিজেদের দায়িত্ববোধ থেকেই চাইছি যে ওকে ঠিক আছে, অনলাইনে কিছু করে দেশের বেকার সমস্যার একটু দূর করার চেষ্টা করি, দেখি একটু দেশের রেমিটেন্স আনা যায় কিনা। তো এটা কিন্তু গভর্নমেন্ট বলে নাই, তো এই দিক থেকেও কিন্তু দোষটা আমাদেরই। তো যাই হোক, এই দিক দিয়ে আর না গেলাম, কিন্তু আমি চাইতেছি যে গভর্নমেন্ট যেন আমাদের দিকে একটু হইলেও নজর দেয়। তো যদিও আমাদের দেশের সরকার মানে অনেকটা সোচ্চার হয়েছে আগে থেকে, তবু আমি যে আরেকটু নতুন একটা স্টেপ যেন অগ্রসর হয়, যেমন যারা আমার মতো নতুন প্রোডাক্ট আনতে চাইতেছে দেশে, বা দেশে একটা বই বা যে কোনো কিছু লার্নিং এর জন্যই হোক, বা যে কোনো একটা আপনার বিজনেসের জন্যই হোক, যে কোনো একটা প্রোডাক্ট আনতে চাইতেছে, আমার মতো যেন ওই 2000 টাকা দেওয়ার জন্য মানে রিসিপ্ট না আসে। তো এটাই হচ্ছে আমার মূল ইয়া, মানে আপনারা এটা একটু সহজ করে দেন। আমার এইটাই আবদার থাকবে যে যে কোনো প্রোডাক্ট আসুক বা যে কোনো কিছু আসুক, এটা যেন খুব সহজে কাস্টমার তার হাতে পায়ে যেতে পারে। তবুও আমি সরকারের কাছে আকুল আবেদন করব, সরকার যে মন্ত্রী পরিষদে যারা আছে, তারা যেন একটু যেন নজর দেয়, যেন এই ইন্ডাস্ট্রিটা যেন আরও গ্রো করতে পারে, এবং বাইরের যে দেশগুলো আছে এদের যেন করা টক্কর দিতে পারে, প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে, ওইদিকে যেন খেয়াল দেয়। কারণ একটু যদি হেল্পফুল হয়, ফান্ডিং দেওয়ার দরকার নাই, টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আপনার এই সমস্ত বিষয়গুলো আমাদের হেল্প করেন। যে কোনো একটা প্রোডাক্টে আসলো, ওইটা আপনি কাস্টমার আটকে দিয়েন না। তারপর যে কোনো কিছুর জন্যই হোক, ওই
দালালের ভোগান্তিতে না পড়তে হয়, এই সমস্ত বিষয়গুলো যদি একটু সরকার দেখে, তাহলেও কিন্তু অনলাইনে যারা গ্রো করতে চায় এদের জন্য খুব ভালো একটা হেল্প হবে। যেমন ই কমার্সের কথাই বলি, বাংলাদেশ থেকে কিন্তু ই কমার্সে তেমন কোনো মানে আছে, করা যায়, করতেছে, কিন্তু অথরাইজডভাবে কিন্তু কিছু করা যায় না। আপনি অ্যামাজনে কোনো প্রোডাক্ট কিনবেন বা সেল করবেন, সেই জন্যও কিন্তু বাংলাদেশ অথরাইজ না। আপনি পেবাল একটা পেমেন্ট নেবেন, এই জন্যও কিন্তু বাংলাদেশ অথরাইজ না। অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বাধার মধ্যে আছে এখনো। তো বাধার মধ্যে থাকেও যদি গভর্নমেন্ট দেখে যে ওকে ঠিক আছে এই অ্যাচিভমেন্টগুলো করতে পারছে, তো এবার সরকার যারা আছেন আপনারা একটু চিন্তা করেন ওকে ঠিক আছে এই বাধাগুলো যদি আমরা তুলে দেই, তাহলে বাংলাদেশ কতটা এগিয়ে যেতে পারবে এবং এই ইন্ডাস্ট্রিটা কতটুকু যেতে পারবে, ওইটা আপনারা শুধু একটু চিন্তা করেন, অঙ্কগুলা করেন। অঙ্কে আমি তেমন ভালো না, যাই হোক। তো এই হিসাবগুলো যদি করেন, দেখেন দেশে কি পরিমাণ রেমিটেন্স আসে, সেক্ষেত্রেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে ওকে ঠিক আছে কোন ইন্ডাস্ট্রিতে আমাদের ফোকাস করা দরকার। যদিও আমাদের দেশের সরকার যারা আছে তারা কিন্তু খুব তৎপর হয়েছে এখন, ওই ফ্রিল্যান্সার কার্ড দিচ্ছে। যদিও আমি ফ্রিল্যান্সার কার্ড নেই না, কারণ এটা আমার দরকার নাই, তবুও আমি এটা নিয়ে হয়তো বা নিতে পারি, যেহেতু যারা নতুন ফ্রিল্যান্সার আছে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এদের জন্য হয়তো বা নিব, এবং এটার কী কী ফিচার আছে ওগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। কিন্তু সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা একটু সহজ করে দেন বিষয়গুলো আমাদের জন্য। যারা নতুন আছে এদেরকেও সাহায্য করেন। যেমন হ্যাঁ, আমাদের কিন্তু অনেক ইন্ডাস্ট্রি হইতেছে, মানে অনেক ইনস্টিটিউট হইতেছে সরকার কর্তৃক, মানে ওরা উদ্বুদ্ধ করতেছে। তবুও আরেকটু যদি সাহায্য সহযোগিতা পাই, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাইতেছে, ওরা যতটুকু পাইতেছে এর 50% যদি আমরা পাই, আমরা কিন্তু মানে কি করতে পারি ওইটা আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, তো এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য, যে আমাদের জন্য একটু মানে যে কোনো বিষয়ে আসলে থাকুক একটু সহজ করে দেন, আমরা যেন খুব ভালোভাবে কাজ করতে পারি, পেপালে যেন আমরা পেমেন্ট নিতে পারি, অথরাইজ যেমন গুগলের যে অথেন্টিকেশনগুলো আছে এগুলো যেন করতে পারি, তারপরে ইউটিউবের কিছু কিছু ফিচার আছে এগুলো বাংলাদেশের জন্য অফ আছে। তাছাড়া আরও অনেক কিছু বাংলাদেশের জন্য অফ আছে, যেগুলো যদি রেস্ট্রিকশনগুলো যদি উঠে যায় খুব উপকার হবে আমাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার দিবেন এবং এই তথ্যগুলোও শেয়ার করার চেষ্টা করবেন। আজকের জন্য এখানে বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।